নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। কার্গিল বিজয় দিবসের 25 বছর পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর বুকে মশাল মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের মাঠ থেকে শুরু হয় এই মশাল মিছিলটি রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যুব মোর্চার নেতৃত্বরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কার্গিল মাতৃভূমিকে একটা সময় পাকিস্তানি সেনাবাহিনীরা দখল করে নিয়েছিল। এই কার্গিলকে উদ্ধার করতে গিয়ে ভারতবর্ষের বহু সেনাবাহিনীকে আত্মবলিদান দিতে হয়েছে। সেই সকল সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এদিন মশাল মিছিল সংগঠিত করা হয়েছে। যে কার্গিল আমাদের যেই মাতৃভূমি, সেই মাতৃভূমিকে পাক সৈন্যরা একটা সময় দখল করে নিয়েছিল। সেটা এই কার্গিল আমাদের কাছে একটা সার্বভৌমত্ব, সেটাকে উদ্ধার করার সময় আমাদের অনেক সেনাবাহিনীর বলিদান হতে হয়েছিল, কিন্তু তবুও আমাদের এই কার্গিলকে বিজয়ী হয়েছে। তাকে সম্মান জানানোর, এই সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মশাল মিছিলের মাধ্যমে আমরা আমাদের যারা শহীদ, আমাদের সৈন্য যারা এই কার্গিল বিজয় দিবসে বলিদান হয়েছেন, তাদের বলিদান যাতে বৃথা না হয় তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই মশাল মিছিল আমরা। নিজের মেয়ের জামাইয়ের হাতে আক্রান্ত শাশুড়ি, শেষ পর্যন্ত অসহায় শাশুড়ি মা মেয়ের জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো আরকেপুর থানায়। দীর্ঘদিন ধরে নিজের মেয়ের জামাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা জেনে শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন এই অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত থাকার জন্য জামাইকে বলে আসছিল। জামাই এটা শুনতে রাজি হচ্ছে না। বুধবার রাতে শাশুড়ি মায়ারানী সরকারকে উদয়পুর ছাতারিয়া বাড়িতে এসে জামাই স্বপন দত্ত বেধড়ক মারধর করে। ৭৮ বছর বয়সের এই অসহায় বৃদ্ধা শাশুড়ি মায়ের হাতে মারধরের ছাপ স্পষ্ট ছিল। স্বপন দত্তের বাড়ি উদয়পুর শালগড়ায়। সেখান থেকে এসে প্রায়ই শ্বশুরবাড়ির পুকুর থেকে এসে মাছ চুরি করে নিয়ে যায় বিক্রি করার জন্য। এর প্রতিবাদ করলে প্রায় সময় মেয়ের জামাই স্বপন দত্ত শাশুড়ি মায়ারানী সরকারকে মারধর করে প্রচন্ডভাবে, এমনটাই অভিযোগ অসহায় বৃদ্ধা শাশুড়ি মায়ের। আর এতে বৃদ্ধা মহিলার মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এই ঘটনা জানিয়ে বৃহস্পতিবার বিকেলে উদয়পুর রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন মেয়ের জামাই স্বপন দত্তের বিরুদ্ধে। আপনার মেয়ের জামাই মারছে আপনারে? কবে মারছে আপনারে? হ্যাঁ, পরশুদিন রাত্রে? কালকে রাত্রে? মানে গতকালকে রাত্রে আপনারা মারছে? কি কারণে মারছে? ও, আপনার বাড়ি কোন জায়গাতে? আর বাড়িতে আপনার কেউ নাই, ছেলে মেয়ে? মেয়ে কি আপনার বাড়িতে থাকে এখন, মেয়ে জামাই নিয়ে? আর আপনার সে মেয়ে জামাই কি আপনার বাড়িতে থাকেনি? না, আপনার বাড়িতে এসে মারছে আপনারে? আপনার বাড়িতে এসে মারছে? আপনার স্বামী আছে বাড়িতেই? আর স্বামী হচ্ছে না আপনারে? পুলিশ অভিযোগ পেয়ে মেয়ের জামাই স্বপন দত্তকে জালে তুলতে ঘটনাস্থলে ছুটে যায়। শান্তন টিভি। লংথরাই ভ্যালি মহকুমা ছৈলেংটা পঞ্চায়েতের সচিব দিলীপ মালাকার সঠিক সময়ে কার্যালয়ে আসছেন না, যার কারণে দুর্ভোগের কবলে পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের, এমনটাই অভিযোগ করল তারা। লংথরাই ভ্যালি মহকুমা ছৈলেংটা পঞ্চায়েত সচিব দিলীপ মালাকার কখনোই সময় মতো অফিসে আসেন না। ব্যতিক্রম ছিল না বৃহস্পতিবারের ঘটনাও। কি কারণে তিনি সময় মতো অফিসে আসেন না সেই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ব্লকে কাজ ছিল, সেই কাজ সেরে আসতে হয়েছে তাকে। দিলীপ মালাকারের বাড়ি ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকায়। দিলীপ মালাকারের বক্তব্য, তিনি আরও একটা পঞ্চায়েতে বদলি হয়ে গেছেন, যার কারণে সেই পঞ্চায়েতে গিয়েও কাজ করতে হয় তাকে। একসাথে দুটি পঞ্চায়েত সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।
অ্যাকচুয়ালি আমি আজকে আয়া ঢুকছি 10:30টার সময় ব্লকে ঢুকে আমরা ব্লকে কাজ আছিল, ব্লকের কাজ সারিয়া আইছি এখন। না আজকে তো আপনি কইলেন ব্লকে ঢুকছিলেন, প্রায় প্রত্যেকদিন অভিযোগ কাস্টমার আয়া মানে যারা আইয়ে তারা এদিকে তাছাড়া তো আমি তো এখান থেকে ট্রান্সফার হয়ে গেছি, যার কারণে আমার আরেকটা পঞ্চায়েতেও যাইতে লাগে। এখানে আগে মাস্তি যেহেতু হয়েছি, মাস্তিতে আগে ঢুকে এরপরে এখানে কাজ করে এখানে আই। আপনি কি দুইটা পঞ্চায়েত পরিচালনা করতেছেন? এখন বর্তমানে দুইটাই ইয়ে করতেছি। তার মানে এদিকে 2-3 ঘন্টা, এদিকে 2-3 ঘন্টা করে করতেছেন। সাধারণ মানুষের অভিযোগ পঞ্চায়েতের সচিবকে আসলে পাওয়া যায় না। বেশ কয়েকদিন ধরে পঞ্চায়েতের সচিব এখানে আসেন কিনা তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে তারা। শ্যামল দাস নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন তিনি আরওআর জমা দিয়েছেন, 25 দিন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আরওআর এর কাগজ পাননি। পঞ্চায়েতের সচিবকে ফোন করলে তিনি নাকি বলেন আসবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তিনি এখন পর্যন্ত পঞ্চায়েত সচিবের চেহারা দেখতে পাননি। পঞ্চায়েত অফিসের সেক্রেটারি নাই, পঞ্চায়েত সেক্রেটারি আজকে অনেকদিন ধরে নাই, দেখলাম 20-25 দিন ধরে সেক্রেটারি নাই। আজকে 25 দিন এসে আমি আরওআর জমা দিছি, অনেক কাগজেই পাই না আরওআর থেকে। সেক্রেটারি ফোন করলে আইতেছি আমু কালকে আমু পরশু আমি এরকম সবসময় শুনতেছি। কয়দিন ধরে এরকম চলতেছে? আজকে 25-30 দিন ধরে আমার এই আরওআরটা জমা দিয়েছি, সেক্রেটারি চেয়ারও দেখতে পাচ্ছি। আপনার নাম? শ্যামল দাস। এটা কোন পঞ্চায়েত? এটা চল্লিনটা পঞ্চায়েত। পঞ্চায়েতের সচিবকে সময় মতো না পাওয়ার কারণে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। শান্তন গন্ডাছড়া মহকুমায় আইসিডিএস সুপারভাইজারের পদে কর্মরত নির্মহল দেববর্মার মৃতদেহ নিজ বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সময়ে নির্মহল দেববর্মা নারায়ণপুর মগপাড়া স্থিত তার নিজ বাড়িতেই ছিলেন। স্ত্রী গিয়েছিলেন তার বাপের বাড়িতে। নির্মহল দেববর্মার এক বন্ধু জানিয়েছেন, বুধবার রাতে নির্মহল দেববর্মাকে তাদের বন্ধুরা প্রত্যেকেই ফোন করেছিলেন, কিন্তু নির্মহল দেববর্মার বন্ধুরা ফোন করে কোনো রকম সাড়া পাননি। বৃহস্পতিবার সকালে প্রত্যেকের সন্দেহ হয়, সকলেই ছুটে আসেন নির্মহল দেববর্মার বাড়িতে। প্রত্যেকে ডাকাডাকি শুরু করে, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, যার কারণে প্রতিবেশীরা তখনই ফোন করে গন্ডাছড়া থানার আধিকারিকরা পুলিশের সঙ্গে নিয়ে ছুটে আসেন নির্মহল দেববর্মার বাড়িতে। পুলিশ এবং প্রতিবেশীরা একসাথে দরজা খুলে ঘরে ঢুকতেই সকলে দেখতে পান বিছানার মধ্যেই নির্মহল দেববর্মার দেহ পড়ে রয়েছে। সব মিলিয়ে নির্মহল দেববর্মার এই মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধল। দরজা আমরা বাড়ি দিছি, দাগ দিছি, বড় বড় করে দাগও দিছে, কোনো সারা শব্দ নাই। তারপরে আমরা বাধ্য হয়েছি পুলিশ প্রশাসনকে জানানো। তারপরে আমরা গন্ডাছড়া থানাতে জানাইছি। তারপরে গন্ডাছড়া থানা থেকে সাব ইন্সপেক্টর, এরপরে মহিলা একজন, পুরুষ একজন, 2জন পুলিশ অফিসার আইছে। তারা আসার পরে তারার সামনেই দরজাটা ভাঙা হয়েছে। এরপরে আমরা বিছানাতে পাইছি মরা অবস্থা। এদিকে শাশুড়ির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এক শিক্ষিকা গৃহবধূ। অসহায় গৃহবধূ কঠোর শাস্তির দাবি করল শাশুড়ি মায়ের বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকায়। শাশুড়ির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলল শিক্ষিকা গৃহবধূ প্রিয়াঙ্কা দেবনাথ। বছর কয়েক আগে জাঙ্গালিয়া এলাকার মালু দেবনাথের পুত্র প্রসেনজিৎ দেবনাথের সাথে উত্তর ব্রজপুর দরগাবাড়ি এলাকার নারায়ণ দেবনাথের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথের সামাজিক রীতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের বিভিন্ন জিনিসপত্র নিয়ে শাশুড়ি দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতো শিক্ষিকা গৃহবধূ প্রিয়াঙ্কা। তবে স্বামীর ভালোবাসায় সবকিছু মুখ বুঝে সহ্য করে নিত সে। বিয়ের 1 বছর পরে তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। জানা গেছে স্বামী প্রসেনজিৎ পেশায় চিত্রশিল্পী। বেশ সুনামের সাথে বহু বছর ধরেই বিশালগড় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় অঙ্কন শিক্ষা কেন্দ্র চালাচ্ছেন তিনি। চিত্রশিল্পে তার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও রয়েছে অনেক। সেই সুবাদে স্ত্রী প্রিয়াঙ্কা দেবনাথকেও চিত্রশিল্পী হিসেবে তৈরি করে নিয়েছে প্রসেনজিৎ। ইতিমধ্যে সরকারি আর্ট কলেজের মেধা তালিকায় স্থান পেয়েছে প্রিয়াঙ্কা। বিবাহিত জীবনের 8 বছরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রয়েছে দারুণ, যা প্রতিনিয়তই তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভাইরাল হচ্ছে। কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে, পুত্র এবং পুত্রবধূর ভালোবাসায় গা জ্বলছে প্রিয়াঙ্কার শাশুড়ির। পুত্রবধূ প্রিয়াঙ্কার অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে পছন্দ করতেন না শাশুড়ি মা প্রভা। ছেলের সাথে সংসার করতে দেবে না বলে প্রিয়াঙ্কার বাপের বাড়ির লোকজনদের সামনেই প্রতিনিয়ত হুমকি দিত শাশুড়ি প্রভা দেবনাথ।
জন্মদাত্রী মায়ের যন্ত্রণায় পুত্র প্রসেনজিৎ ও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে। যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরে স্বামী স্ত্রী দুজনেই পিতৃভূমি ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। প্রায় 1.5 বছর ভাড়া বাড়িতে থাকে তারা। ছিল না কোনো দুঃখ কিংবা অশান্তি। ভাড়া বাড়িতে থেকেই পিতৃভূমিতে আলাদা বসত বাড়ি নির্মাণের পরিকল্পনা নেয় স্বামী স্ত্রী দুজনে। ঠিক সেই মুহূর্তে 1.5 বছর পর শাশুড়ি প্রভা পুত্র এবং পুত্রবধূকে ভাড়া বাড়ি থেকে ফিরিয়ে আনে জাঙ্গালিয়াস্থিত নিজ বাড়িতে। কিন্তু প্রিয়াঙ্কার জানা ছিল না পরিকল্পনা করেই ভাড়া বাড়ি থেকে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছিল শাশুড়ি ও তাঁর বোন। শিক্ষিকা গৃহবধূ প্রিয়াঙ্কার অভিযোগ, স্বামী প্রসেনজিৎ সব সময় ব্যস্ত থাকে টিউশনি নিয়ে। তাই নতুন বাড়ি নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব স্বামী প্রসেনজিৎ তুলে দেয় প্রিয়াঙ্কার হাতে। আর সেই জায়গাতে তেলে বেগুনে জ্বলে ওঠে শাশুড়ি প্রভা। অভিযোগ, বিভিন্ন পরিকল্পনা করেও ছেলের কাছ থেকে পুত্রবধূকে আলাদা করতে পারছে না শাশুড়ি প্রভা। তাই শেষমেশ বাড়ির এক মুসলিম মিস্ত্রির সঙ্গে প্রিয়াঙ্কার অবৈধ সম্পর্ক রয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে দেয় শাশুড়ি প্রভা। দুশ্চরিত্রা কথাটি সহ্য করতে পারেনি শিক্ষিকা গৃহবধূ প্রিয়াঙ্কা। আত্মসম্মানে আঘাত লাগায় বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানিয়েছে, কলকাতা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। প্রিয়াঙ্কা ভেবেছিল ভগবানের নামে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেবে। কিন্তু ফোনে স্বামী এবং কন্যার কান্নায় সেখান থেকে ফিরে আসে প্রিয়াঙ্কা। তাছাড়া তার চরিত্রে দাগ লাগানো শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানায় গৃহবধূ প্রিয়াঙ্কা। এর কি কারণ? এই যৌতুকের জন্য। যৌতুক, পাশাপাশি আমাকে ওনার পছন্দ ছিল না প্রথম থেকে ওনার সঙ্গে আমার বিবাদ। উনি আমাকে বাবার বাড়ি ঠিক মতো আসতে দিত না। আমি অনেক সবটাই মেনে নিয়েছি, যেহেতু আমার একটা মেয়ে সন্তান আছে। এখন সমস্যা আবার হয়েছে, আমি কলেজে ভর্তি হবো, কলেজে স্টেপ নিয়েছি, ওটাতে ওনার সমস্যা। আমরা আমাদের মতো করে থাকি, ওনার খালি একটাই সমস্যা, মানে আমি গৃহবধূ হয়ে ওনাকে সেবা করব, ওনার আত্মীয় স্বজন আসবে, আমি কোনো পড়াশোনা কিছু করার দরকার নেই, আমি ওই কলেজ টলেজ বন্ধ করে ওনাকে শুধু সেবা করব, ওনার আত্মীয় স্বজন আসলে শুধু দেখাশোনা করবো। আমার কলেজে যাওয়াটা নিয়ে সমস্যা, সেখানে নাকি আমি খারাপ কাজ করতে যাবো। আমি একটা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছি, সেখানে ওনার বাধা, তো ওটা নিয়ে আবার সমস্যা তৈরি হয়। তারপর উনি আমার সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না, তা আমাকে এই বদনামটা করেছে। আমি জানি এই বদনামটা আমি বলে বলে কারোর মুখ বন্ধ করতে পারবো না, তাই আমি বাধ্য হয়েছি যে আমি হয়তো বা যদি ছেড়ে দিই সংসারটা সব ঠিক হয়ে যাবে। আমি নিজে টিকিট করে আমি কলকাতা অবধি চলে গেছি। তারপর আমি ভেবেছিলাম আমি মায়াপুর বা কোথাও একটা চলে যাবো, আমি আমার মতো করে থেকে যাবো। উনি এই সময়টা কাজে লাগিয়ে উনি আমার নামে বদনাম রটিয়েছে, আমি নাকি কোনো মুসলিম ছেলের সঙ্গে, আমাদের বাড়ির মিস্ত্রিটার সঙ্গে আমি পালিয়ে গেছি। আমার সবার কাছে একটাই কথা, যে আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি একটা মুসলিম মিস্ত্রির সঙ্গে পালিয়ে যাব, এটা কি সত্যি কি যুক্তির কথা হতে পারে? এখন আমি তো এই সোসাইটিতে যে আমার বদনামটা রটেছে, আমি সেটা কোনো দিনও মুছতে পারবো না। কারণ আমি সবার কাছে একটাই দাবি, সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলছি যে আমার যে বদনামটা হয়েছে, আমি চাই আমার শাশুড়ি মা এটা যেভাবেও বন্ধ করতে হবে, কারণ আমি আমার বদনামটা কোনো দিন বলে বলে মানুষের মুখ বন্ধ করতে পারবো না। আপনার শাশুড়ি একটা অভিযোগ করেছে আমাদের কাছে যে আপনি নাকি দা নিয়ে ওনাকে মারতে গিয়েছিলেন, বিষয়টা কতটুকু সত্যি? বিষয়টা কতটুকু বলতে, আমার হাজবেন্ড কিছুদিন আগে উনি আমার হাজবেন্ডকে গালিগালাজ করেছেন। আমার হাজবেন্ড বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সবাই দেখেছে, মানে ওনার মার সঙ্গে ওনার বিবাদটা হয়েছিল। তারপর আমাকে মানে ওনার বোনকে উনি ফোন করেছে যে আমাকে এসে মারার জন্য, ওনার পুরো যত মানে শক্তি লাগিয়ে ওনার ভাই বা বোন টোন সবাইকে। তখন আমি কি করেছি, আমাকে যখন মারতে আসবে বলেছে, আমি বলেছি যে এবার যদি দাও নেই, আরে ওরা যদি আমাকে মারতে আসে আমি সত্যি এবার দাও নিয়ে এবার মারামারি হবে, কারণ আমার হাজবেন্ডকে তো আমি খুঁজে পাচ্ছি না, পাক্কা 3 ঘন্টা হয়ে গেছে। আমারও তখন মাথা গরম ছিল। আবার উনি এটাকে কাজে লাগিয়ে, ভাড়াটিয়া ছিল কিছু বাড়িতে, আমার হাতে দা দেখেছে, এবার উনি সেইভাবে এটাকে কাজে লাগিয়েছে যে আমি দা নিয়ে ওনাকে বাড়ি থেকে দৌড়িয়েছি, মানে যাচ্ছা তাই বকাবাধ্য। ছেলেকে ভালোবাসতে আর পুত্রবধূকে আলাদা করতে গিয়ে শাশুড়ি মা এখন নিজেই নেমে গেলেন পুত্র আর পুত্রবধূর চোখে। সত্যি সমাজের এক হৃদয় বিদারক ঘটনা। এই ধরনের ঘটনা থেকে সমাজ কবে মুক্ত হবে তা হয়তো ঈশ্বরই বলতে পারবে। 29 জুলাই সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বা সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নরেন্দ্র মোদী সরকার মহিলাদের জন্য 33% সংরক্ষণের ঘোষণা দিলেও তা এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। সামনেই 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন, তার পূর্বে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয় এবং 4
রাজ্যের বিধানসভা নির্বাচনে মহিলারা যেন সেই সংরক্ষণের সুবিধা পেতে পারে তার জন্য সংসদ ভবন ঘেরাও করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। পাশাপাশি তিনি অভিযোগ করেন বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তাতে মহিলাদের সশক্তিকরণের বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। মহিলাদের সুরক্ষার বিষয় নিয়েও কোনো কথা বলা হয়নি। আছে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসওআই এবং বিভিন্ন সেল ডিপার্টমেন্ট সহ আগামী দিন এই জনবিরোধী বাজেট নিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং আগামী যতক্ষণ না এনডিএ সরকার তাদের আমাদের মহিলাদের ব্যাপারে এবং মহিলা সুরক্ষার ব্যাপারে, মহিলাদের ন্যায় পাওয়ার ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেয় এই আন্দোলন আগামী দিনেও চলবে। এবং আপনারা জানেন যে আমাদের জননেতা রাহুল গান্ধীজি আমাদের নির্বাচনী ইস্তাহারে দিয়েছিলেন মহিলাদের ন্যায় পাওয়ার ক্ষেত্রে এবং মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন যে প্রত্যেক দরিদ্রতম পরিবারকে বছরে 1 লাখ টাকা করে দেওয়া হবে। কিন্তু এইবার বাজেট অধিবেশনে মহিলাদের সেই ব্যাপারে কোনো রকম তাদের প্রচেষ্টাই নেই মহিলাদের সশক্তিকরণের ব্যাপারে এবং দিনকে দিন যে মূল্য বৃদ্ধি সেটা হ্রাস করানোর কথাও এই বাজেট অধিবেশনও বলেনি। একমাত্র তারা মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক গুডসের যে দাম। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।